পরম শ্রদ্ধেয় প্রধান আলোচক প্রফেসর আবুল কাশেম আলোচক, অত্যন্ত শ্রদ্ধেয় জনপ্রিয় আলোচকবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধীমণ্ডলী, আমার সহকর্মী ভাই ও বোনেরা, আমার সহকর্মী বন্ধুরা, অন্যান্য ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো, প্রথম, আজকে যাদেরকে আমরা পেয়েছি এখানে এসছেন তাদেরকে আমি অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখন জাতীয় পার্টিকে বিভিন্ন অপবাদ দিয়ে নানানভাবে আমরা দোষ না করলে দোষী সাব্যস্ত করে আমাদেরকে রাজনীতি থেকে মোটামুটি একটা অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক এই ধরনের একটা ব্যবস্থা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। সেখানে আমাদের সঙ্গে একসাথে মিটিং করা, ছবি তোলা, এটাও অনেক সময় মানুষের ঝুঁকিপূর্ণ মনে করছে। আজকে যখন এখানে আমি এর আগে যখন আমি ডেট চেয়েছিলাম, তারপরে ডেট দেওয়ার পরও অনেক সমস্যা বলা হয়েছিল যে এখানে মিটিং করতে পারবেন কিনা, এখানে ঝামেলা হতে পারে, অনেক ধরনের মব সেট তৈরি হতে পারে, অনেক কথা আমরা শুনেছি। তারপরেও আমরা যখন আপনাদেরকে ডাকলাম এবং আপনারা সায় দিলেন, এটা আমাদের জন্য যে কত বড় একটা পাওয়া, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো। আপনারা আমাদেরকে আজকের যে অনুপ্রেরণা, আপনাদের এখানকে আসা, আলোচনা অংশগ্রহণ করা, যে অনুপ্রেরণা আমাদের জন্য, আমাদের দলের জন্য এবং সার্বিকভাবে মনে করি বাংলাদেশের জাতীয় রাজনীতির জন্য এটা একটা বড় মাইল ফলক হয়ে থাকবে। আপনার সাহসিকতার সঙ্গে আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের দোষ ত্রুটি ভালো মন্দ সব দেখে শুনে বুঝে আমাদের যে অধিকার, সেই অধিকারের সমুন্নত রাখতে পারি, তার জন্য আপনারা এখানে সাহস করে এগিয়ে এসছেন। শুধু নয়, আপনারা সাহস করে অনেক বক্তব্য দিয়েছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া আজকে অর্জন। এই বিপদের সময় বন্ধু, সবসময় বন্ধু, এবং আমরা চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে আপনাদের এই আগমন এবং এইভাবে যে আপনারা আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন, সেটা সবসময় মনে রাখবো। জাতীয় আমি ব্যক্তিগতভাবে এবং জাতীয় পার্টির প্রতিটি নেতা কর্মী, এবং আমরা মনে করি বাংলাদেশের সামনের দিকে যখন আমরা ভালো রাজনীতি করতে পারবো ইনশাল্লাহ, জাতীয় পার্টির সুফল যখন ঘরে ঘরে যাবে, তখনও এই জাতীয় পার্টির দুর্দিনের বন্ধুদের কথা সবাই মনে রাখবে, দেশবাসীও স্মরণ করবে। আপনারা এই বইটি সম্পর্কে দু একটি কথা ব্যক্তিগতভাবে বলা প্রয়োজন মনে করছি। এই বই দুটি আমি যখন চাকরি করেছি প্রায় 25 বছর, আর তারপর 30 বছর আমি এখন রাজনীতি করছি। তো বইগুলি আমি আগেও চাকরি করার সময় আমি মাঝে মাঝে কিছু লেখালেখি করতাম, ছোটখাটো। রাজনীতিতে আসার সময় আমি কিছু কিছু রাজনৈতিক বক্তব্য আস্তে আস্তে প্রবন্ধ আকারে বের করতাম, সেগুলো আমি ইংরেজিতে করতাম। তো আমি ইংরেজিতে লিখতাম, ইংরেজি পত্রিকাগুলোতে দিতাম, ছাপা হতো। তো এইরকম করতে করতে তখন আমি একটা ওই বাংলাদেশের রাজনীতি সম্পর্কে করতে গেলে একটা আর্টিকেল লিখলাম, যেটার নামটা আমি বুঝে পাচ্ছিলাম না কি দেবো। ওই গণতন্ত্রের উপরে যে মানুষের হতাশা, গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এবং আকাঙ্ক্ষাটা সফল না হওয়া, এবং তার পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশের মানুষের কষ্ট, দুর্দশা, এটা নিয়ে লেখাটা লিখেছিলাম। তখন আমার ছেলে খুব, সে এখন হচ্ছে পিএইচডি করেছে এবং সে টিচার হিসেবে কাজ করছে এখন এক জায়গায়। আমাদের আনিস আলমগীরের কলিগ ছিল এক সময়, ও হঠাৎ করে আমাকে এই নামটা দিল যে মিজারিজ অফ মিসকনসিভড ডেমোক্রেসি। সে আমাকে এই নামটি দিল যে এই জন্য তোমার প্রবন্ধের জন্য এটি খুব ভালো নাম হবে। ও এখন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনে পিএইচডি করে কাজ করছে। তারপর থেকে আমি খেয়াল করে দেখলাম যে আমার সব লেখাগুলি আসলে বক্তব্য এটাই, মিজারিজ অফ মিসকনসিভড ডেমোক্রেসি। আমরা সব সাফার করছি, আমরা ডেমোক্রেসি চাচ্ছি, কিন্তু ডেমোক্রেসি দেশের লোক পাচ্ছে না। বিভিন্ন ডেমোক্রেসির নামে বিভিন্ন অত্যাচার অনাচার চলছে। তো প্রথমে যখন এই লেখাগুলি শুরু করলাম, কিছুদিন পরে দেখলাম যে এই ধরনের ইংরেজি লেখাগুলো বেশিরভাগ খুব সুদী সমাজে যায়। এবং এই প্রেস ক্লাবের বোধ হয় প্রতি সপ্তাহে আমি 1 দিন থেকে 2 দিন প্রায় আমাকে ডাকতো, আমি কথাবার্তা বলতাম। তো সবাই জানে, কিন্তু সাধারণ লোকের মধ্যে আমার কথাগুলো যেত না। সেই জন্য আমি আবার বাংলায় লেখা শুরু করলাম। তখন বাংলাটা লিখে কি নাম হতে পারে, মোটামুটি অনেকের সাজেশনে এই নামটা দিলাম। ওই ইংরেজিগুলোকে আমি অনুবাদ করতাম না, আমি নিজে আবার রিড্রাফট করতাম বাংলায় করে, ওই বাংলাটা বের করলাম যে সোনার পাথর বাড়ি।
যেমন একটা কথা আমাদের শ্রদ্ধেয় প্রফেসর সাহেব বলেছেন যে বাংলাদেশের মানুষ কিন্তু দীর্ঘদিন থেকে নির্যাতিত, নিপীড়িত, বিভিন্নভাবে অন্য দেশের লোক এসে আমাদের শাসন করেছে এবং আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা প্রজা হিসেবে অনেক সময় দাস হিসেবে কাজ করেছি, আমরা নিজের শাসন করতে পারিনি। ফলে এই যে বাংলাদেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা এই অত্যাচার অনাচার আমরা বৈষম্যের থেকে মুক্তি চাই, এটা তখন বিভিন্ন সময় কিন্তু ঐতিহাসিক ভাবে এটার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে। আমি অত ইতিহাসবিদ নই, তবে যেটুকু দেখেছি আমাদের জ্ঞান অবস্থা যেটা আমরা দেখতে পারলাম সেটা হলো ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালিরা সোচ্চার হলো, তারপরে আবার পাকিস্তান আন্দোলনে সরাসরি জড়িত হলো, কারণ তখন তারা ব্রিটিশদের দ্বারা যেমন নির্যাতিত হয়েছিল, তৎকালীন সময় যারা হিন্দু জমিদার শ্রেণী ছিলেন বিভিন্নভাবে, যারা এলিটস অফ দ্য সোসাইটি, তাদের দ্বারাও মানুষের নিপীড়িত বা নির্যাতিত বা বৈষম্যের শিকার মনে করতে। কিন্তু পাকিস্তান হওয়ার পরে দেখা গেল যে 52 ভাষা আন্দোলন হলো, বৈষম্যের অবসান হলো না। 6 দফা আন্দোলন হলো, 70-এর নির্বাচন হলো, স্বায়ত্ত শাসনের জন্য তখন মানুষের একতাবদ্ধ হলো। সেই স্বায়ত্ত শাসনের দাবি থেকে যখন 71 সালে 70 সালে নির্বাচনে এককভাবে শেখ মুজিবের উপরে মানুষের আস্থা রাখলো বাংলাদেশের মানুষ এবং তাকে প্রধানমন্ত্রী হওয়ার মতো ভোট দিয়ে তাকে নির্বাচিত করলো, তৎকালীন সময় পাকিস্তান সরকার অন্যায়ভাবে তাকে সেই তার ন্যায্য জিনিসটি না দিয়ে আমাদের বাঙালির উপরে চাপিয়ে দেওয়া হলো বিরাট একটা যুদ্ধ। আমাদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হলো, গণহত্যা শুরু হলো নির্বিচারে, এবং সেখানে পাকিস্তানের শাসক শ্রেণী তার সঙ্গে আমাদের বাংলাদেশের দোষরাও সঙ্গে ছিলেন, চোখের সামনে, আমাদের চোখের সামনে। তখন বাঙালির কাছে এই বৈষম্য মুক্তির জন্য মুক্তি সংগ্রামের প্রয়োজন ছিল। যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল তার উদ্দেশ্য ছিল একটি স্বাধীন দেশ পাওয়া। কাজে মুক্তিযুদ্ধ পরবর্তীকালে স্বাধীনতার যুদ্ধ হিসেবে একটা স্বাধীন সার্বভৌম দেশের আকাঙ্ক্ষা নিয়ে মানুষকে সেই যুদ্ধে অংশগ্রহণ করলো এবং ফলশ্রুতিতে আমরা একটা দেশ পেলাম। এখন বাংলাদেশের মানুষের চিরদিনের আকাঙ্ক্ষা ছিল বৈষম্য থেকে মুক্তি, কিন্তু যখন আমরা নিজস্ব দেশ পেলাম মানুষের মনে করলো এই দেশ আমার দেশ, এই দেশ আমি প্রজাতন্ত্র করলাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটাকে কারো হাতের জিনিস, আমার দেশ, এখানে আমাকে কেউ বৈষম্য করতে পারবে না। কিভাবে করতে পারবে না সেই জন্য তারা সামনের দিকে তাকিয়েছিল। কিন্তু দেখা গেল স্বাধীনতা 70 থেকে 71 পরের থেকে যে সরকারি এসছে আমাদেরকে কিন্তু বাংলাদেশের মানুষের সেই বৈষম্য থেকে মুক্তি হয়নি। সেখানে কিন্তু স্বাধীনতার সময় আমাদের বলা ছিল 4টি বিষয় আমাদের সংবিধান লিপিবদ্ধ ছিল, তার মধ্যে গণতন্ত্র সবচেয়ে বড় কথা। গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, সমাজতন্ত্র ছিল, জাতীয়তাবাদ ছিল, আর ছিল ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বাঙালির বিশেষত্ব, এটাকে আমরা কোনোক্রমেই বাঙালিকে ধর্মনিরপেক্ষতা থেকে ব্যয় করে বাঙালিত্ব থাকে না, এটা হলো বাস্তব সত্য কথা আমি মনে করি। যাই হোক, এগুলোর উপর ছিল, কিন্তু সেই গণতন্ত্র আমরা পেলাম না। আমরা যখন প্রথমে দেখলাম কিছু নিয়ন্ত্রিত গণতন্ত্র করার চেষ্টা করা হলো, নিয়ন্ত্রিত গণতন্ত্র মানে এক দল হবে, যেটা বাকশালে ছিল, এবং এক দলের মাধ্যমে তারাই নির্বাচন করবে, কিন্তু যারা হায়ারকি তারা অটুট থাকবে। এই নিয়ন্ত্রিত গণতন্ত্র বাথ পার্টির আদলে তৈরি করা হয়েছিল ইরাকে। এটা অনেক দেশে কাজ করে, যেমন চায়নাতে এখনো এটা কাজ করছে, নিয়ন্ত্রিত, রাশিয়াতে কাজ করছে আমাদের। তবে প্রশ্ন আছে, এই ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্রের সত্যিকার অর্থে মানবাধিকার এবং বৈষম্যের অবসান হয় কিনা। যাই হোক, সেটা জনগণ গ্রহণ করেননি। পরবর্তীকালে মার্শাল ল এবং সরকারের থেকে দল গঠন এটা চললো, সেখানেও নিয়ন্ত্রিত গণতন্ত্র। বাংলাদেশের মানুষ কিন্তু তার জন্য বেশি, ওটার জন্য বাংলাদেশের মানুষ চেয়েছিল যে বৈষম্য মুক্ত দেশ, তার মানে ন্যায় বিচার ভিত্তিক আইনের শাসন, মানে সুশাসন ভিত্তিক একটি দেশ। সাধারণভাবে যে কোনো দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা থাকে, সেটা হলো আমরা একটি সমাজ চাই যেটা হবে আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা, বৈষম্য মুক্ত, অত্যাচার অনাচার নিপীড়ন মুক্ত দেশ। সেটার জন্যই সব যুদ্ধ হয়েছিল, সেটার জন্যই মানুষের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু যে কোনো কারণেই হোক, আমরা পরবর্তীকালে যখন 90 দশকের 80 দশক পর্যায়ে এসে বাংলাদেশের মানুষ মনে করলো যে আমাদের হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়া এটা সবচেয়ে বেশি আমাদেরকে এনশিওর করতে পারবে। তো তখন বাংলাদেশের মানুষ ঠিক করলো যে তারা একটি পিওর গণতন্ত্র, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভালো গণতান্ত্রিক, সেটা হলো ওয়েস্টমিনস্টার টাইপ পার্লামেন্টারি সিস্টেম, যেটা ইংল্যান্ডে চালু আছে, সেটাই হলো সবচেয়ে ভালো গণতান্ত্রিক পদ্ধতি, যাতে
দীর্ঘমেয়াদী ভাবে আস্তে আস্তে স্লো বাট স্টেডিলি মানুষের বৈষম্য মুক্ত হয়, মানুষের অধিকার সমুন্নত হয় এবং সুশাসন নিশ্চিত হয়। কিন্তু দেখা গেল এর পরবর্তীকালে সরকারগুলো আসার পরে একটার পর একটা আমরা দেখতে পেলাম যে সরকারগুলো একনায়কতন্ত্রের দিকে চলে গেল। ওই ৭০ ধারা এটাকে বানচাল করা সম্ভব ছিল না, যেহেতু ৭০ ধারা না হলে দেশ চালানো যাবে না। আমি ৭০ ধারার বিরুদ্ধে সবসময় লিখতাম, সবসময় বলতাম, বিভিন্ন সাজেশন দিয়েছিলাম। মওদুদ সাহেব আমাকে একদিন বললেন, কাদের সাহেব আপনি তো রাজনীতি করেন, হয়তো একদিন প্রাইম মিনিস্টার হবেন, আপনি কিন্তু ৭০ ধারা উঠিয়ে একদিনও দেশ শাসন করতে পারবেন না, কেননা দেশের 7 দিন পর পরে সরকার পরিবর্তন হবে, কোনো আইন পাস করতে পারবেন না, কিছু ব্যবস্থা করতে হবে। তখন আমি বিভিন্ন সাজেশন দিয়েছিলাম। যাই হোক, পরবর্তীকালে দেখা গেল যে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থাটাকে আস্তে আস্তে আমরা দৃঢ়তম করলাম, যেটা একটু প্রফেসর সাহেব বলেছেন যে আমরা কোনো বিজ্ঞতা ছিল না, আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না, আমরা রাজনৈতিকভাবে বিজ্ঞ ছিলাম না, দেশে সেইভাবে প্রতিষ্ঠান তৈরি করতে পারিনি। আমাদের যেটা হলো যে দেখা গেল যে সরকার প্রধান, যে পার্টির প্রধান উনি সরকার প্রধান ইলেকশনে জিতলেন, এবং উনি হন সংসদীয় দলের প্রধান, এবং ৭০ ধারার কারণে উনি যে কোনো সময় সংসদে যে কোনো জিনিস পাস করাতে পারেন, যে কোনো জিনিসকে গ্রহণ করতে পারেন। সংসদ হয়ে গেল রাবার স্ট্যাম্পের সংসদ, এবং সেই সংসদের মাধ্যমে যেটা দায়িত্ব ছিল আইনসভা, যে সরকারকে জবাবদিহিতা করবে, সেই আইনসভা হয়ে গেল সরকারের হাতের অস্ত্র। তারা সেটাকে ব্যবহার করে যেটা যখন দরকার করতে পারছেন। একটাই মাত্র ছিল, আর একটা স্তম্ভ ছিল আমাদের যেটা বিচার বিভাগ। আস্তে আস্তে দেখা গেল যে ওই বিচার বিভাগকেও গ্রাস করা হলো। এক একটা সরকার আসে, এক একভাবে এটাকে বিভিন্নভাবে অ্যামেন্ডমেন্ট করে আস্তে আস্তে বিচার বিভাগ, তো 3টি সংস্থা যেটাকে বল 3 পিলার্স, একটা মিডিয়া, সবগুলো এক ব্যক্তির হাতে কুক্ষিগত হয়ে গেল। এবং দেখা গেল তখন দেখা গেল যে সরকারি দল যে সরকার গঠন করছে, এবং সে একই সঙ্গে রাষ্ট্র এবং সরকার দুটোকেই সরকারি দলের জন্য ব্যবহার করছে, সরকারি দলের সাপোর্টে ব্যবহার করছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা করলে বলা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা, এবং সেইভাবে আমি আর্টিকেল লিখছি। এই জন্য এই কতগুলো আর্টিকেল আমি তখন লিখেছি যে এটা একসঙ্গে হলে তার কি ধরনের সমস্যা হতে পারে। এগুলো প্রথম আলোতে তখন এসেছিল, এটা রাষ্ট্র সরকার একই ব্যক্তির সরকারি দলের নিজস্বতা বিলীন হওয়ার কি বিপদ, এটা প্রথম আলোতে এসেছিল। আমি তারপরে দেখলাম যে এটার পরেও তারপরে দেখা গেল যে পরবর্তীকালে একটা কথা উঠলো যে না, একটা সরকার বেশি দিন থাকলে দেশে উন্নয়ন হয়। আমি তখন লিখলাম যে একটি সরকার বেশি দিন দীর্ঘদিন থাকলে রাজনৈতিক স্থিতিশীলতা হয় না, এটাকে বলা হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতার অর্থ হলো একটি দল যদি বেশি দিন থাকেও না বেশি দিন নাও থাকে, যে কোনো সময় পরিবর্তন হয়, তারপরেও কোনো স্থিতিশীলতার ঘাটতি হবে না, সেটাই হলো রাজনৈতিক স্থিতিশীল। আর এক ব্যক্তিকে যদি সব ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া যায়, তাহলে একটা বিল্ডিং এর সেটা হলো একটা বিল্ডিং এর আপনার 3টা পিলার বা 4টা পিলার থেকে আমি যখন এক পিলারে আনবো, এটা কোনো সময় স্টেবল হবে না। এবং এটা যখন এটাকে যে কোনো ভাবে ধাক্কা দিলে যদি পিলারটা ধরে যায়, তাহলে সম্পূর্ণ ধসে পড়তে পারে। এই ঘটনাগুলো আমি বলেছিলাম শেখ হাসিনার পতনের আগে, এবং এইগুলো প্রত্যেক পেপারে এগুলো এখানে আপনাদের ইংরেজিতেও আছে, বাংলাতেও আছে। আর একটা বলেছিলাম যে স্থিতিশীলতার হলে উন্নয়ন হয় না, স্ট্রাকচারাল উন্নয়ন, অবকাঠামো ইনফ্রাস্ট্রাকচারাল উন্নয়ন কোন উন্নয়নের মাপকাঠি নয়। উন্নয়নের মাপকাঠি হলো মানুষের জীবন মানের উন্নয়ন, মানুষের জীবিকার উন্নয়ন। সেই উন্নয়ন কিন্তু এই ধরনের সিস্টেম হয় না। এটা আমি তখন লিখেছিলাম শেখ হাসিনার সময়, তখন আমি লিখেছিলাম, বক্তৃতা দিয়েছিলাম। আর একটা হলো আমাদের দেশে দেখা যাচ্ছে যে রাজতন্ত্র, এটা করা হয়েছিল প্রজাতন্ত্র, কিন্তু আমরা ওই এক দলীয় কাঠামোতে নিয়ে গিয়ে সব স্টেট গভর্নমেন্ট পার্টি অ্যান্ড গভর্নমেন্ট এক হয়ে এটাকে একটা ধরনের, এবং তাদের সব লোকজন আত্মীয় স্বজন, এবং সেটা নিয়ে একটা প্রণী সিস্টেম করে একেবারেই রাজতন্ত্রের কথার মধ্যে চেষ্টা করে। তখন আমি বলেছিলাম আমাদের দেশ কিন্তু স্বাধীন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা প্রজাদের দেশ, এটাতে রাজতন্ত্র করা ঠিক হবে না, এবং এইদিকে আমরা দেশ চাচ্ছি। এখনো কিন্তু আমরা ওর থেকে উদ্ধার হতে পারিনি। কাজে ওখানে এখন আমি সেই জন্য বলছি যে এগুলো বিষয় আমি তুলে ধরেছিলাম বিভিন্ন সময়। তো সেইখানে আমার বক্তব্যটা এখনো সেই অবস্থায় দাঁড়িয়েছে। সেটার উপরে আমি এরপরে আবার লিখেছি আমি যে নির্বাচন ছিল একদিনের গণতন্ত্র, সেটাও পরবর্তীকালে আমরা নষ্ট করেছি। কেননা যখন সরকার সবগুলো প্রথমে সরকার পার্লামেন্টটাকে নিজের হাতে নিল, পরে জুডিশিয়ারি নিজের হাতে নেওয়ার পরে যখন তারা সম্পূর্ণ কর্তৃত্ব পেয়ে গেল, তখন যেটা হলো সেটা হলো পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট, পাওয়ার করাপ্টস অ্যাবসলিউট। সেই সরকারগুলো তখন তারা যখন দেখলো যে
তাদের জবাবদিহিতার জন্য ইলেকশনটা যদি ফেয়ার হয় তাহলে তার বিপদে পড়বে। একটা হলো তারা লোভ, ক্ষমতা হারানোর লোভ তারা সামলাতে পারলো না, আর সেকেন্ড হলো জবাবদিহিতা করতে হবে এবং তাদেরকে হয়তো মামলা মোকদ্দমা করতে হবে। এই জন্য তারা তখন ইলেকশন ব্যবস্থায় হাত দেওয়া শুরু করলো, ইলেকশনটাকে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য তারা মেকানিজম শুরু করে দিল। তো সেইভাবে একটার পর একটা আমরা খারাপের দিকে চলে যাচ্ছি। এখন ইলেকশনটাকে যখন শুরু করলো ওয়ান সাইডেড ইলেকশন, এটা গিয়ে আবার পরবর্তীকালে দেখা গেল যে এই ইলেকশনটাই কন্টিনিউ করছে এবং এখনো কন্টিনিউ করছে। আমার লেখার মধ্যে এগুলো আছে। ওয়ান সাইডেড ইলেকশন কেন হলো? সবকিছু যখন নিজের হাতে চলে আসলো তখন তারা দুর্নীতি করা শুরু করলো, এবং দুর্নীতির পরে দুর্নীতির যদি ইলেকশনের মাধ্যমে যদি সরকার পরিবর্তন হয় তাহলে জবাবদিহিতে আসতে হবে। আর এত তাদের যে লাভ এবং তাদের যে আশঙ্কা, তার কারণে পরবর্তীকালে ইলেকশন ব্যবস্থায় হাত দেওয়া শুরু করলো। এবং সব কয়েকটি 2014 পর থেকে, আমি 2008-এর ইলেকশন সঠিক ইলেকশন বলে আমি মনে করি, আমি ছিলাম। 2014 পর থেকে যেগুলো ইলেকশন হয়েছে এখন পর্যন্ত যে ইলেকশন হয়েছে সবগুলো ইলেকশন সাজানো ইলেকশন হয়েছে এবং প্রি ডিটারমাইন্ড ইলেকশন হয়েছে। এখানে আমি একটা কথা বলি, শুধু শেষ করবো, যেটা এখনো আমাদেরকে, আমি মনে করি আমার একটা বিরাটভাবে অভিনন্দন জানানো উচিত আমাদের দেখি পানিটা তো আমাদের নির্বাচন কমিশনকে, এবং আমাদের একটা অভিনন্দন জানা উচিত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। তারা অত্যন্ত চতুরভাবে সারা দেশ বিদেশিদেরকে বোকা বানিয়েছে, আমাদের দেশবাসীকে বোকা বানিয়েছে, আমাদেরকে বোকা বানিয়েছে। এইরকম ধরনের কারচুপির নির্বাচন বাংলাদেশের ইতিহাসে কোনো সময় হয় নাই। আমি চ্যালেঞ্জ দেবো আজকে, এই ধরনের নির্বাচন কাকে জিতানো হবে, কাকে হারানো হবে, কাকে রাজনীতি থেকে বের করে দেওয়া হবে, সম্পূর্ণ পূর্ব নির্ধারিত ভাবে তারা এটা করে। এই কথাগুলি কিন্তু আমি আজকে যে হেরে গেছি তার জন্য বলছি না। আমি 2024-এর নির্বাচন পরে একই হিসাব দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে এই নির্বাচনে আপনারা যতটুকু দেখেছেন, যতটুকু ভোট কাউন্টিং দেখেছেন, সেই ভোট কাউন্টিং ইম্পসিবল, এটা হয়নি, হতে পারে না। কাজেই আপনারা এটা বাকি ভোটগুলি আপনারা সাজিয়েছেন। তবুও সেই নির্বাচনে কিন্তু কিছু নির্বাচন ফেয়ার হয়েছিল, কিছু হয়েছিল সরকারি নির্দেশ মতো, আর কিছু হয়েছিল ফ্রি ফর অল, যার পিতায় নিয়ে মানে যে করতে পারো। এইবার নির্বাচন 100% আমাদের নির্বাচন কমিশন এবং কি বলে এটাকে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ প্রি ডিটারমাইন্ড ভাবে করেছে। আমি এটা একটু বর্ণনাটা দেখি, 2-3-4 মিনিট সময় লাগে। প্রথম একটা শুরু করি। 2024-এ যে ভোটার তালিকা ছিল সেটা ছিল 11,96,00,000, 12 কোটির মতো। তাদের যে ভোট সেন্টার ছিল, যেটা দিয়ে ভোট নেওয়া হবে, ক্যাপাসিটি যেখানে ভোট দিতে যাবেন আপনি, সেই ভোট বুথ ছিল 2,61,000। পরবর্তী নির্বাচনে আমাদের এই 2026-এর নির্বাচনে ভোটার ছিল 12,77,00,000, প্রায় 80 লক্ষ ভোটার বেড়েছে। আর ভোট সেন্টারে কি হয়েছে, যে ইয়েগুলো করা হয়েছে, বুথ করা হয়েছে, সেটা করা হয়েছে 2,44,659। এক্স্যাক্টলি আমি বললাম, কিন্তু আমার মনে আছে। এবং এইটাতে দেখা যাচ্ছে যে প্রায় 17,000 বুথ কমানো হয়েছে, ভোট বাড়ানো হয়েছে 80 লক্ষ। শুধু সময় কম, 1 ঘন্টা কমিয়ে দিয়ে 480 মিনিট, আমার পরেটা হয়েছে 9 ঘন্টা, হয়েছে 540 মিনিট। কিন্তু দেখা গেল যে এখন এটা কেন কমানো হলো? কেন? আপনি যদি জানছেন যে ভোটার সেন্টার আপনি ভোটার বাড়িয়েছেন 80 লক্ষ, 1 কোটির মতো, আপনি ভোট সেন্টার কেন আপনি বুথ কমিয়ে দেবেন? ক্যাপাসিটি কেন কমান? আমি পরে দেখলাম হিসাব করে ক্যাপাসিটি কমানো হয়েছে, কেননা ওনারা জানতোই যে ভোটার আসবে না হয়তো, কাজে ভোট ঘিস করতেছে ভোট সেন্টার, এই জন্য তারা ভোটটা কমিয়ে দিয়েছে, 1 নম্বর। আর 2 নম্বর হলো ওনারা জানতোই যে প্রচুর লোক আসবে না, সেই ভোটগুলিকে আমাদের দেখাতে হবে এবং সেই ভোটগুলিকে আমরা পরবর্তীকালে দেখিয়ে দেওয়ার জন্য ভোটার যাতে কম আসে তাই ভালো, মানে দেখতে হবে অনেক ভোটার, আসলে কম ভোটার আসুক, তাহলে আমরা বাকি ভোটগুলোকে আমরা ম্যানিপুলেট করে তাকে যাকে ইচ্ছা তাকে বানিয়ে দেবো। আমি এখানে আর তো বলতে চাই, দেখা গেল যে যদি একটা ভোটারের ভোট দিতে 3 মিনিট সময় লাগে, যেহেতু দুটো ভোট, তারা যেটা করেছে, বর্তমান ইলেকশন কমিশন ডিক্লেয়ার দিয়েছে 59.44, 59.44% ভোট পড়েছে। সেই প্রায় 13 কোটি ভোটের 59% এক্স্যাক্টলি আসে হলো 7,59,00,000 ভোট। 7,59,00,000 যদি আপনি এই ভোট সেন্টারে দিয়ে 2,44,659 ভোটের মধ্যে দিতে চান, তাহলে এক একটা ভোট কেন্দ্রে দিতে হবে 310টা করে ভোট, 310টা করে ভোটারকে ওখানে ভোট দিতে হবে, এবং দুটো ভোট
310টা করে দিলে দেখা যায় এক একজনকে আপনি সময় দিচ্ছেন 104 সেকেন্ড। 104 সেকেন্ডে একটা লোক যাবে, আইডেন্টিফাইড হবে, আইডেন্টিফাই পর তার হাতের মধ্যে মার্ক দিবে, তারপর তাকে গিয়ে দুটো ব্যালট পেপার দিবে, সে দুটো ব্যালট পেপার নিয়ে ঘরের ভিতরে ঢুকবে, দুটো দেখে শুনে সিল দিবে, তারপর দুটো ভাঁজ করবে, আবার বাইরে আসবে, দু জায়গায় ফেলবে 104 সেকেন্ডে, এবং কন্টিনিউয়াস 1 মিনিট 1 সেকেন্ড অফ করতে পারবেন না। কন্টিনিউয়াসলি এটা দিলে আপনি 59.44% দিতে পারবেন। কিন্তু সম্ভব না, অসম্ভব। আরেকটা কথা হলো যে কতটুকু সম্ভব, কেউ বলছে 3 মিনিট, কেউ বলছে 4 মিনিট, কেউ বলছে 5 মিনিট। 4 মিনিট করে যদি ধরেন তাহলে আপনি 135টা ভোট দিতে পারবেন একটা বুথে, তাহলে আপনি 330 লক্ষ ভোট দিতে পারবেন 4 মিনিট করে ধরেন। মানে ওই ভোট সেন্টারে যদি আপনি অ্যাভারেজ ধরেন, সেটা হলো গিয়ে 25 থেকে 26%। কিন্তু অর্ধেকের, সেটাও 1 মিনিট অফ করতে পারবেন না। কিন্তু বেশিরভাগ ভোট সেন্টারে অর্ধেকের চেয়ে বেশি সময় খালি ছিল। প্র্যাকটিক্যালি আমি সাংবাদিকদের কাছে খোঁজ নিয়েছি, কাজেই 12 থেকে 13% ভোট হয়। আমি 3% আর 3 মিনিট আর 4 মিনিটকে হিসাব করে অ্যাভারেজ করে বলছি, সেখানেও অনলি 1,92,00,000 ভোট পড়তে পারে। বাকি ভোটগুলিকে বানানো হয়েছে। এই 2 কোটিতে 15%-এর মতো ভোট পড়েছে, এটার আরো কম পড়েছে, 10 থেকে 15% আমি বলবো, তার চেয়ে বেশি ভোট পড়ে নাই। এবং আমি এটা চ্যালেঞ্জ করলাম, বাকি প্রায় 5.5 কোটি, 5,59,00,000, যেহেতু তার 7,59,00,000 ভোট, 5.5 কোটি ভোট তারা বিভিন্ন জনের কাছে ভাগ করে দিয়েছে। সেইভাবে তারা যাকে ইচ্ছা তাকে পাস করেছে, যাকে ইচ্ছা তাকে ফেল করেছে। এই জন্য আমি বললাম যে তাদেরকে আমরা বড় ধরনের একটা অভিনন্দন জানাতে পারি এই কুকর্ম খুব সুন্দরভাবে কমপ্লিট করার জন্য। আমাদেরকে যেভাবে নির্বাচন করে লেভেল প্লেইং ফিল্ড দেওয়াই হয়নি, পরে আমাকে ভিতর থেকে জানালো, স্যার আপনাদের তো ভোটার কার্ড কোনো গণনাই হয়নি, সবগুলো আলাদাভাবে রেজাল্ট করে আলাদাভাবে আপনাদের 1% নিচে, এবং আপনাদেরকে সব জামানত বাজেয়াপ্ত করা হবে। তো প্ল্যানিং ছিল। তো কাজেই আপনারা ডেমোক্রেসি, আমি যে বলছি সোনার পাথর বাটি, কি দিয়ে ডেমোক্রেসি আনবেন? পরবর্তীকালে আবার যখন ভোট হবে, কথা বলছি, কার আন্ডারে কিভাবে ভোট করবো আমরা, যেখানে সরকার, ইলেকশন কমিশন সবাই মিলে ভাগ বটোয়ারা করে ভোট করবে, সেই ভোটে আপনি কিভাবে ডেমোক্রেসি আনবেন? কাজে এই কথাগুলো বলার দরকার ছিল, আমি মনে করছি লেখা দরকার ছিল, আমি লিখেছি। কেউ ছাপতে সাহস করে না। আমার অনেক আর্টিকেল যেগুলো এখানে লেখা হয়েছে সত্য কথা, এবং আমি নিজে বুক খুলে এটা বলেছি, আমি দায়িত্ব নিচ্ছি, দেখো আমি লিখছি, বলে যায় জিএম কাদেশের ভাষা, আমাদের কিছু বলতে বাংলাদেশে বেশিরভাগ নিউজ পেপার ছাপতে সাহস করে না। আমি এগুলোকে বিদেশে ছাপিয়েছি, অনেক ইন্ডিয়া ছাপিয়েছি, ওটা ইউরোপে এক জায়গায় ছাপিয়েছি, বিভিন্ন জায়গায় ছাপিয়েছি। যাই হোক, সেই জন্য বলতে চাই যে এখনো কিন্তু আমাদের মিডিয়ার স্বাধীনতাও নাই। এটা আনিস আলমকে ধরে নিয়ে গেল, আমাদের পান্নাকে ধরে, আমি কিন্তু এগুলো প্রতিবাদ করেছিলাম। আমি একমাত্র ব্যক্তি মনে হয় আমি এগুলো প্রতিবাদ করেছি প্রকাশ্যভাবে, যে এগুলো অন্যায়ভাবে করা হচ্ছে। তাদেরকে এই তো মিডিয়ার স্বাধীনতা নাই, এখন মিডিয়ারা সেলফ সেন্সার্ড। স্টিল নাও আমাদের দেশে যেটা, যে অপশাসন চলছিল, সেটার কন্টিনিউশন আমরা স্টিল দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত আমরা এর থেকে উত্তরণ দেখছি না। আমরা ভবিষ্যতে আশাবাদী হতে চাই। আমাদের 3 জন জেলখানা থেকে করেছিল বারে, আবার জামিন হলে, কালকে দেখলাম সামনে একটা কথা শুনতে বলছি, আবার একটা মামলা দিয়ে দেয়, মামলা নাকি কে বললো, মাসুদ কামাল নাকি, আমি দেখলাম মাসুদ কামাল বলছে মামলা। এটাতে মজার ব্যাপার হলো, আমাদের 3 জনের মধ্যে 1 জন মাত্র বেরোতে পেরেছে, আর 2-1 জন ছোটখাটো নেতা বেরোতে পারছে, যারা ইলেকশন করছে তাদের মধ্যে। এবং ওই ইলেকশনের সময় 2 জন উইথড্র করেছিল তাদেরকে ভয়ভীতি দেখানোর কারণে, তাদের মধ্যে একজনকে ধরা হয়েছে কিছুদিন আগে, এবং তাকে কোনো মামলা শোনার থেকে তাদেরকে কোনো জামিন দেওয়া হচ্ছে না। আর একটা কথা, এখানে একটা মামলা বাণিজ্য হচ্ছে, মামলা দেওয়া হবে এই বলে ধমকি দেওয়া হচ্ছে নিরীহ মানুষকে, আমাদের নেতা কর্মী। আর একটা হলো শোন অ্যারেস্ট দেখানো হবে না, তার জন্য ঘুষ 3-4 জায়গাতে ক্লিয়ারেন্স দিতে হয়। প্রত্যেকটা জায়গায় বড় অঙ্কের অর্থ ছাড়া তাদেরকে কোনো ছাড় করা, তাদেরকে কোনো শোন অ্যারেস্ট দেখানোর থেকে উদ্ধার হচ্ছে না। আর ফোর্থ পয়েন্ট হলো সবচেয়ে ইন্টারেস্টিং, জাতীয় পার্টি বা তার আশেপাশে কোনো লোকের নাম থাকলেই বা অন্য কোনো দোষর হলেই তাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হচ্ছে। এবং এয়ারপোর্টে আটকে দিয়ে অনেক সময় তাকে এখনই অ্যারেস্ট করা হবে, ধমকি দিয়ে টাকা আদায় করছে, দেন লালি ধরে আপনার অ্যারেস্ট করে কেসে দিয়ে দেবো আপনার দোষর। মানুষে তো ভয় পায়, দোষর কোথা থেকে কি উদ্ধার হবো, তারপর আবার শোন অ্যারেস্ট, যা থাকে পকেটে করে দিয়ে দিলাম। আর অনেককে বলা হচ্ছে যে আপনারা ওই অফিসে যান, ওখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসেন, ওইখানে গেলে পয়সা লেনদেন করতে হচ্ছে।
তো এইভাবেই দেশের শাসন ব্যবস্থা আগের যেটা আমরা দেখে আসছি ইউনূস সাহেবের সময়, আমরা তার থেকে এখন পর্যন্ত কোনো পরিবর্তন দেখছি না। আমরা আশাবাদী হতে চাই যে বর্তমান সরকার এগুলোতে খেয়াল রাখবেন। আর একটা কথা বলে শেষ করি, বাংলাদেশের কোনো রাজনীতি, কোনো ইলেকশন ওয়ান সাইডেড যেটা হয়েছে, আমার লেখা আছে বিএনপিতে যখন বাদ দেওয়া হয়েছে, আমি বলছি বিএনপি বা আওয়ামী লীগ যে কোনো একজনকে বাদ দিলে এই ইলেকশনে মানুষ আসবে না, এই ইলেকশনে মানুষ ভোট দিতে আসবে না। বিএনপির নাম দিয়ে বলছিলাম, এবং আমি বলছিলাম যে কাউকে আপনি ব্যান করতে পারবেন না। তো এখন তো অর্ধেককে বাদ দিয়েছেন, সেই সব ইলেকশন টিকবে না, আমি তখন বলছিলাম, আমার লেখা আছে, এখন টিকে নেই। এখন যেটা করা হয়েছে, আমার খেলবো, আমি খেলার সময় আমার প্রতিযোগিতা করবো যার সঙ্গে, তাকে আমি ডিসকোয়ালিফাইড করে ব্যাট দিলাম, তারপরে কি করবো, সোজা গিয়ে গোল সেন্টারে গোল দিয়ে গোল দিতে হবে। এটা কোন ধরনের খেলা, এটা কোন ধরনের নিয়ম হতে পারে? অর্ধেক লোককে বাদ দিয়ে আপনারা সংস্কার করবেন, আপনারা বিচার করবেন নিজের স্টাইলের বিচার, আর আপনারা নির্বাচন করবেন নিজের স্টাইলের নির্বাচন। নিজের স্টাইলের নির্বাচনটা হয়েছে, বিচারটা কতদিন হবে জানি না। সংস্কারের কথা আমি পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশের ইতিহাসে সকলকে বাদ দিয়ে যে সংস্কার করা হয়েছে কোনোদিন টিকে নাই। 15th অ্যামেন্ডমেন্ট করেছে শেখ হাসিনা, বিশালভাবে একটা কনস্টিটিউশনকে অ্যামেন্ড করেছে, সেই অ্যামেন্ডমেন্ট কোথায়? এখন আপনারা বসেন অনেক অ্যামেন্ডমেন্ট করবেন, কিচ্ছু লাভ হবে না। দেশের মানুষ সকলকে মিলে যদি অ্যামেন্ডমেন্ট না করতে পারেন, সেই অ্যামেন্ডমেন্ট কখনোই টিকে থাকবে না। দেশের মানুষকে বাদ দিয়ে গায়ের জোরে আপনার দেশ আপনার, আর সবাই খারাপ, সবাইকে আপনি বের করে দেবেন, সবাইকে নাগরিক অধিকার পর্যন্ত দেবেন না, ভোটের অধিকার দেবেন না, দাঁড়াতে দেবেন না, উকিলদেরকে দাঁড়াতে দিচ্ছেন। আমি অভিনন্দন জানাই আমাদের আলমগীর এখানে গেছিল, কিভাবে আপনি একটা মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন। এর আগে শেখ হাসিনা সুযোগ দিয়েছে, কিন্তু মানুষে আসতে পরিবেশ দেয়নি, আসতে পারেন, তারপর আইন করে বাদ দেয়নি। শেখ হাসিনার সময় মাহবুব আলম খোকন ইত্যাদি অনেকবার জিতে আসছে না? তা আপনি এখন সমস্ত প্রফেশনাল যেগুলো বডি শেখ হাসিনা এগুলো দলীয়করণ করেছিলেন, তারপরে একটা হিসাব ছিল, তো কোনো হিসাবই নাই, কোনো দাঁড়াতেই দিচ্ছে না। এটা দেশকে আপনি কোথায় আপনার যাচ্ছে? সেটার জন্য বলছি যে মিজারি অফ মিসকনসিভড ডেমোক্রেসি, এন্ড দিস ইজ নট ডেমোক্রেসি, এটা সোনার পাথর বাটি। এই কথার এই জন্যই এই বইগুলো আমি নাম দিয়েছি, এইগুলোই আমি তুলে ধরেছি, এবং এইগুলোই আমি তুলে ধরতে থাকবো যতদিন পর্যন্ত আমার মৃত্যু না হয়। বাংলাদেশের মানুষকে বোকা মনে করা, ভীতু মনে করা, আমি মনে করি যারা করছে তাদের সামনের দিকে ফল ভালো হবে না। মানুষকে অত্যাচার করা হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, মানুষের মান সম্মান ইজ্জত কিছু রাখা হচ্ছে না, একটার পর একটা মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, তারপরেও সেখানে আবার দুর্নীতি, সংঘবদ্ধভাবে দুর্নীতি করা হচ্ছে। যাই হোক, আমি শেষ করতে চাই আরেকবার আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে, চিরজীবন আপনাদের এই সহায়তা, এই যে আপনার পাশে দাঁড়ানো, ও আনিস আলমগীর একটা কথা সবাইকে নিয়ে, এই যে সবাইকে নিতে পারিনি, এই কথাটা কে জানি বলছিল যে আমরা সবসময় ভিতরে একটা গন্ডগোল থাকে, মাসুদ কামাল বলছিল, এই জন্য এবার আমরা শক্তিশালী ভাবে স্ট্যান্ড নিতে চাই, আর ভিতরে কোন রকম থাকবে না। আমার বইয়ের মধ্যে লেখা আছে, যাও তারা দল করো, তারা দরকার হলে অনেক কিছু করো, পারফর্মার মতো হয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। দলের ভিতরে থেকে দলের নীতির বাইরে কাজ করবেন, দলের বিরুদ্ধে অবস্থান নেবেন, সেই সুযোগ নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য, সেই সুযোগ নিয়ে আমরা কাউকে আর সুযোগ দেব না। তারা গতবারে চেষ্টা করেছিল লাঙ্গল নিয়ে যাওয়ার জন্য, লাস্ট দিন পর্যন্ত কেস চলছিল, এখনো কেস আছে, যে কোনো সময় নিয়ে যাবে, উই ডোন্ট কেয়ার। লাঙ্গল বড় কথা নয়, জনগণের পক্ষে কাজ করবো, যেখানে আছি যেভাবে আছি সেভাবেই করবো, সঙ্গে লোক থাকলে থাকবে, না থাকলে কেউ থাকবে না, এখন ভালো করবো, জনগণের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। এটাই আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে।